শুরু করি সিএমএ। সিএমএর অনেকগুলো ভিডিও দেখলাম, সেগুলো কিন্তু বাংলায় কোনো ভালো ভিডিও আমি দেখলাম না, বিশেষ করে সিএমএ কোর্সটার ওপর। অনেকে জানেই না সিএমএটা কী, সিএ কী ইত্যাদিগুলো জানে না। বিশেষ করে আমরা যারা বিজনেস করছি তাদের কাছে এই সিএমএ কোর্সটা খুব গুরুত্বপূর্ণ কোর্স একটা, সিএমএ কোর্সটা। আর এই কোর্স স্ট্রাকচার যারা বিকম পড়ছে বেশিরভাগ ক্ষেত্রে তারাই কমার্স ব্যাকগ্রাউন্ড, তারাই শুধু এই কোর্সটাকে অ্যাডপ্ট করে। বাট বর্তমানে ভারত সরকার যেটা করেছে যে প্রত্যেকটা ফিল্ডে মানুষকে তারা ইনভাইট করছে যে এই সিএমএ কোর্সটা করার জন্য। কেন? তার কারণ হচ্ছে যে ভারতবর্ষের যেটি টার্গেটটা নিয়েছে যে আমরা অর্থনৈতিক দিক থেকে ফার্স্ট পজিশনে যাব, 5 ট্রিলিয়নস একটা ইকোনমিক গ্রোথ, সেটার কথা মাথায় রেখে এই সিএমএ কোর্স সিলেবাসটাকেও পরিবর্তন করেছে। এখন সিএমএ কি, সিএ কি, অনেকটা কনফিউজিং একটা ম্যাটার। আর অনেকে যারা এটার উপর কেরিয়ার গড়তে চায় তাদের ক্ষেত্রে খুব কনফিউজড হয়ে যায় যে সিএমএ করব, কি হবে না হবে, সিএ করলে কি হবে, এমবিএ করলে কি হবে। বাট যদি কনসেপচুয়ালি আমরা কথাটা বলি যে সিএমএ নিয়ে এতদিন ঘাটাঘাটি করার পর যে একটা বিজনেস যখন আমরা করছি, যেটা আমরা ফিল করি যে আমাদের তো পিওরলি ইঞ্জিনিয়ারিং সার্ভিসের ওপর বিজনেস, আর্কিটেকচার এবং স্ট্রাকচারাল সার্ভিসের ওপর বিজনেস, তাহলে ওয়াই সিএমএ একটা কমার্স বেস সাবজেক্ট কেন আমাদের দরকারটা এই কারণে, একটা কোম্পানি যখন রান করব তো অবভিয়াসলি আমি চাইবো আমার কোম্পানি প্রফিট করুক। তো প্রফিট করতে গেলে একটা যখন কোম্পানি যখন চালু হওয়ার সাথে সাথে যখনই আমি ডে কাউন্ট করব, যবে থেকে কোম্পানি ফর্ম করলো, মার্কেটে এলো, কোম্পানি যখন শুরু হলো, তো তখন থেকেই কোম্পানির দুটো জিনিস অ্যাপারেন্টলি পরিবর্তন হতে পারে, একটা হচ্ছে প্রফিটস মেকিং করতে পারে, না হলে লায়াবিলিটিসের মধ্যে চলে যেতে পারে। বিশেষ করে আমরা আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের যে সাবজেক্ট আছে, সাবজেক্টের মধ্যে কস্ট কাটিং, কস্ট কন্ট্রোল, ভ্যালুয়েশন, এগুলো আমাদের মধ্যে পড়ে। আমরা যখন ডিপ্লোমা করেছিলাম তখনও করেছি, ডিগ্রির সময়তেও আমাদের সেমিস্টারই ছিল যে ভ্যালুয়েশনস বলে। এর অর্থটা কী? এর অর্থটা এটাই যে একটা বিজনেসকে আমাকে স্কেল করতে গেলে সবসময় আমাকে প্রফিট মেকিং করতে হবে। যদি আমি প্রফিট না করাতে পারি একটা অর্গানাইজেশনকে, তাহলে সেই অর্গানাইজেশন বেশি দূর যাবে না। আর এই প্রফিট করানোর ক্ষেত্রে যেটা মুখে বলা যতটা সহজ, মার্কেটে কম্পিটিশন মার্কেটস এবং মার্কেট, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল মার্কেট খুবই ভোলাটাইল মার্কেট, ঠিক আছে? সেখানে দাঁড়িয়ে আপনি একটা কোম্পানি যখন এখানে খোলা হলো, এখানে রান করলো, সেটাকে প্রফিটে নিয়ে যেতে গেলে নানা ধরনের ডিসিশনস আমাদের নিতে হয়। আমি কি সেল করছি? আমার ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস সেল করছি। তো মানুষ কেন আমাকে কাজ দেবে? এবং সবচেয়ে বড় যে বিষয়টা হলো যে আমি যখন কোম্পানিকে প্রফিট করতে গেলে যে ডিসিশনগুলো আমাকে নিতে হবে বা প্যারামিটার্সগুলো, যে আমি কোম্পানি প্রফিটে যাচ্ছে না লায়াবিলিটিসে যাচ্ছে, একটা রানিং কোম্পানি যখন আসছে, ক্লায়েন্ট আপনাকে কাজ দিচ্ছে, কটা কাজ আপনি শেষ করতে পারছেন ঠিক রাইট টাইমে, তার ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং যেটা আছে, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং, এই ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং হচ্ছে যে কোনো কোম্পানির হচ্ছে একটা মেরুদণ্ড। এবং এই মেরুদণ্ড যেটা ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং আপনাকে গাইড করবে যে আপনার কোম্পানির ঠিক পাতে যাচ্ছে কিনা, ঠিক রাস্তায় যাচ্ছে কিনা। আমার নিজের অভিজ্ঞতা বলি, অনেক রিয়েল এস্টেট কোম্পানি যারা একটা দুটো ভালো প্রজেক্ট করলো, G+4 G+3, তারপরে দেখা গেল সে দেনায় ডুবে গেছে, মানে লায়াবিলিটিস এতটা হয়ে গেছে যে সে আর টানতে পারছে না। সুতরাং কোনো একটা জায়গায় ডিসিশনস মেকিংয়েতে তাদের ভুল ছিল। এবং ব্যাংক লোন যে কোনো কোম্পানির ক্ষেত্রে পাবলিক মানি ইউজ করতেই হবে। যে কোম্পানি, ধরুন আমরা কাজ করছি, আমাদের পার্টি আমাদের কাজ দিচ্ছে, অ্যাডভান্স টাকা দিচ্ছে, তো আমি যদি কাজটা না করতে পারি, দ্যাট ইজ একটা লিটিগেশন তৈরি হয়ে যাবে। আর লিটিগেশন হয়ে গেলে অবভিয়াসলি আপনাকে তার টাকাটাকে ফেরত দিতে হবে, বা ফেরত যদি না দিল, পুরোটা না দিল,
কেন আপনার কাজটা করতে পারলেন না, একটা আর্গুমেন্টস আসবে, তার উপরে বেসিস করে আপনাকে তাকে রিটার্ন করতে হবে। তো এই যে বিষয়গুলো আছে যে যখনই আমার কোনো ক্লায়েন্ট কাজ দিচ্ছে, সেই ক্লায়েন্ট আমার কাছে তখন অ্যাসেট, বাট ফুললি অ্যাসেট তখনই হবে যখন আমি তার পুরো কাজটা সময় মতো করতে পারবো এবং পুরো টাকাটাকে আমার অ্যাকাউন্টে আমার আসবে, তখন সেই পার্টি আমার কাছে অ্যাসেট। আর যদি আমি সেটা না করতে পারি, যখন সে অ্যাডভান্স পেমেন্ট করলো, তখন সেটা কিন্তু ওই অ্যামাউন্টটা আমার কাছে লায়াবিলিটিসের মধ্যে চলে গেল। যদি দেখা গেল যে আমি কাজটা করতে পারলাম না, তাহলে কিন্তু সেটা লায়াবিলিটিস। কেন? ব্র্যান্ড ইমেজ, কোনো কাজ না করতে পারলে একটা কোম্পানির ব্র্যান্ড ইমেজ, যেটাকে বলা হয় মাউথ মার্কেটিং, সে ব্র্যান্ড ইমেজ কিন্তু নষ্ট হয়। তো এই বিষয়গুলোকে মনিটরিং কে করবে, যে আমি আমার কোম্পানির পজিশনটা কোন দিকটায় আছে, সেটা মনিটরিং করার জন্য কি কি টুলস দরকার, এবং আগামী দিনে কোম্পানি কত টাকার টার্নওভার করবে, কত টাকার মার্কেট ট্রেন্ডিংয়ের ওপর দাঁড়িয়ে সে কত টাকার বিজনেস করবে, কী টেকনোলজি অ্যাডপ্ট করতে হবে, এবং কোনো কিছু করতে গেলে একটা ফাইন্যান্সিয়ালি একটা অ্যাপ্রুভালের দরকার আছে। আমি ইচ্ছে করলেই দামি সফটওয়্যার আমি লাগিয়ে ফেললাম, আমি স্টাফ, হিউম্যান রিসোর্স যেটাকে বলে, স্টাফ অ্যাপয়েন্ট করলাম, বাট আপনার কাছে কাজ নেই, তার মানে ওটা লায়াবিলিটিসের মধ্যে চলে গেল। সুতরাং এই যে বিষয়গুলো আমাদের আছে, সেই বিষয়গুলোকে কন্ট্রোল করছে যে কোর্সটা ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং বলতে পারে, সেটার সম্পূর্ণভাবে অত্যাধুনিক যে সিলেবাস, সেটা হচ্ছে সিএমএ কন্ট্রোল করছে। তো এবার আমরা দেখি যে সিএমএতে মোট আমাদের 20টা পেপার, ফাউন্ডেশন লেভেল থেকে একদম ফাইনাল লেভেল অবধি 20খানা পেপার আমাদের কমপ্লিট করতে হচ্ছে। এবং সিএমএ কমপ্লিট করার পর এটা ইকুইভ্যালেন্ট টু মাস্টার ডিগ্রি ধরা হচ্ছে। আর এটার পর যদি কেউ ফার্দার স্টাডি করতে চায়, তো তিনি তার উপরে ডক্টরেটও করতে পারে। তো এবার আমরা আসবো আজকে সিএমএ সিলেবাসটা নিয়ে একটু কথা বলবো, যে এই সিলেবাসটায় কী কী আছে, এবং ফাউন্ডেশন থেকে আপ টু স্পেশাল পেপার অবধি প্রায় 20খানা পেপার করতে হবে। সেই 20টা পেপার সম্বন্ধে আগে একটু আমরা দেখে নিই। এটা 20টা পেপার। তো ফার্স্ট ফাউন্ডেশনে ফান্ডামেন্টাল বিজনেস ল অ্যান্ড দ্য বিজনেস কমিউনিকেশনস, এটা পেপার 1। ফান্ডামেন্টালস অফ দ্য ফিনান্সিয়ালস অ্যান্ড দ্য কস্ট অ্যাকাউন্টিং, এটা 2। 3 নম্বর হচ্ছে ফান্ডামেন্টালস অফ দ্য বিজনেস ম্যাথামেটিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্স, 3। অ্যান্ড 4 নম্বর হচ্ছে ফান্ডামেন্টালস অফ দ্য বিজনেস ইকোনমিক্স অ্যান্ড দ্য ম্যানেজমেন্ট। এরা ফাউন্ডেশন, এবং এই 4টেই একসাথে দিতে হবে আর কি। এরপর যেটা আসছে ইন্টারমিডিয়েট, ফাউন্ডেশন ক্লিয়ার হওয়ার পর বিজনেস ল অ্যান্ড দ্য এথিক্স, ফাইন্যান্সিয়ালস অ্যাকাউন্টিং, ডিরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট ট্যাক্স, যেটা খুবই কাজে লাগে, অ্যান্ড দ্য কস্ট অ্যাকাউন্টিং, এটাও খুব কাজে লাগে আমাদের। 8। 9 নম্বর হচ্ছে অপারেশন ম্যানেজমেন্ট অ্যান্ড দ্য স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট। এটা এই প্রথম 4টে নিয়ে একটা গ্রুপ। ওকে, আপনাদের বলে দিই যে প্রথম এই 4টে নিয়ে একটা গ্রুপ আসছে। আর 8 নম্বর কস্ট অ্যাকাউন্টিং, অপারেশন ম্যানেজমেন্ট অ্যান্ড দ্য স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট, কর্পোরেট অ্যাকাউন্টিং অ্যান্ড অডিটিং, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট অ্যান্ড দ্য বিজনেস ডেটা অ্যানালাইসিস। অ্যান্ড 12 নম্বর হচ্ছে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। অর্থাৎ 4টে এখানকার 5 নম্বর থেকে শুরু হচ্ছে, 5, 6, 7, 8 একটা গ্রুপ 1, 9, 10, 11, 12, এবং এই 4টে করে পেপারস দিতে হবে। আর এদের নিয়ম হচ্ছে যে মিনিমাম 40 তো পেতেই হবে, বাট 4টে মিলিয়ে অ্যাভারেজে 50 হতে হবে। এবার আসছে ফাইনাল হচ্ছে কর্পোরেট অ্যান্ড ইকোনমিক্স ল, স্ট্র্যাটেজিক ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট, খুবই ইম্পর্টেন্ট ব্যাপার যে কোনো বিজনেসের ক্ষেত্রে। এই পোর্শনটা খুবই ইম্পর্টেন্ট ব্যাপার। ডিরেক্ট ট্যাক্স অ্যান্ড ইন্টারন্যাশনাল ট্যাক্সেশনস, স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যান্ড কস্ট ম্যানেজমেন্ট অ্যান্ড অডিট, corporate financial reporting and indirect tax and the law practice. আর
ফাইনালের মধ্যে তিনটের মধ্যে যে কোনো একটা, যেটা স্ট্র্যাটেজিক পারফরমেন্স ম্যানেজমেন্ট অ্যান্ড দ্য বিজনেস ভ্যালুয়েশনস, রিস্ক ম্যানেজমেন্ট অ্যান্ড দ্য বিজনেস ইন্স্যুরেন্স, আরেকটা হচ্ছে এন্টারপ্রেনারশিপ অ্যান্ড দ্য স্টার্ট আপ। তো বর্তমানে যে কোনো বিজনেসকে স্টার্ট আপ করার ক্ষেত্রে এটার মারাত্মক রোল আছে। বাদবাকি ব্যাংকিং সেক্টরে যেগুলো আছে প্রত্যেক কটারই রোল আছে। তো আজকে এই অবধি, এবং বাদবাকি গুলো আমি পরপর করে শুরু করব ফাইন্যান্সিয়ালস অ্যাকাউন্টিং থেকে। থ্যাংক ইউ।